নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এছাড়া লাইভের বিষয়বস্তুও শেয়ার করা হয়ে থাকে, সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা আশা করি গতকালকের ম্যাচগুলোও দেখতে পেরেছো সেই লাইভের বিষয়বস্তুর মাধ্যমে, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানেও কিন্তু লাইভের বিষয়বস্তু শেয়ার করা হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে, গতকাল মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু এই সিজনের আইএসএল এর প্রথম হার মোহনবাগানের। মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগানের রেকর্ড যথেষ্টই খারাপ এবং সেই খারাপ রেকর্ডকে আরও খারাপের দিকে নিয়ে গেল গতকালকের ম্যাচটা। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচটায় মোহনবাগান প্রচুর পরিমাণে ভুল কিন্তু করেছে। একটা জিনিস দেখা যাচ্ছে বেঙ্গালুরু ম্যাচ থেকেই, যেটা হচ্ছে মোহনবাগান অতিরিক্ত হাইলাইন ডিফেন্স খেলছে, সেই কারণে ডিফেন্সে প্রচুর পরিমাণে ফাঁক ফোকর দেখা যাচ্ছে। কালকেও কিন্তু দেখা গেছে ছানতে যে বলটা নিয়ে ঢুকে গিয়েছিল সেটা ভিশাল কাইত বাঁচালো, তারপরে কিন্তু মেহতাব সিং তিনি হেড করে বের করে দিলেন পুরোপুরি মাঠ থেকে, নাহলে কিন্তু সেটা থেকে বিপদ হতে পারত। আবার দ্বিতীয়বারে আর একটা ক্ষেত্রেও দেখা গেছে যেখানে কিন্তু ভিশাল কাইত দুবার সেভ করেছে। তো সেক্ষেত্রে হাইলাইন ডিফেন্স এইটা কিন্তু মোহনবাগানের জন্য সমস্যা, সেটা বেঙ্গালুরু ম্যাচেও দেখা গেছে এবং কালকের ম্যাচেও দেখা গেছে। যদিও বেঙ্গালুরু ম্যাচে গোল খায়নি, কালকের ম্যাচে গোল খেয়ে পরাজিত হয়েছে। এছাড়া আরেকটা জিনিস, দিমির প্রতি এত ভালোবাসা কোচ লোবেরার, এটাও কিন্তু কিছুটা সমস্যার কারণ। কারণ তোমরা যদি দেখো, দিমিকে 90 মিনিট কেন, যদি 100 মিনিটও খেলা হয়, দিমি খেলতে পারুক বা নাই পারুক, লোবেরা কিন্তু তাকে মাঠের মধ্যে রেখে দেয়। কিন্তু অন্যান্য প্লেয়ারদেরকে খুব সহজেই তিনি কিন্তু তুলে নিতে পারেন। যেমন দেখা যাচ্ছে, তোমরা যদি দেখো জেসন কামিন্স, তোমরা অনেকেই বলছো জেসন কামিন্স খেলতে পারছে না। আরে ভাই, জেসন কামিন্সকে রাইট উইংয়ে খেলাচ্ছে, কিছুটা সময় আবার দেখা যাচ্ছে লেফট উইংয়ে। জেসন কামিন্সের অতটাও স্পিড নেই উইংয়ে খেলার মতো। তো গত সিজনে যখন গ্রেগ স্টুয়ার্টের ইনজুরি হয়েছিল, সেই সময়টা কিন্তু ওই অ্যাটাকিং মিডফিল্ডার আর সেকেন্ড স্ট্রাইকারের ওই মাঝখানের পজিশনটা ওই রকম জায়গায় কিন্তু ইউজ করতেন মলিনা এই জেসন কামিন্সকে, এবং সেখানে জেসন কামিন্স যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু তিনি দিতেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রাইট মিডফিল্ডার কখনো লেফট মিডফিল্ডার কখনো উইংয়ে ইউজ করছেন লোবেরা এই কামিন্সকে। এইটা কিন্তু একটা সমস্যা হচ্ছে, যেহেতু কামিন্সের অতটাও স্পিড নেই, তাই উইংয়ে খেলার মতো কিন্তু সমস্যা রয়েছে কামিন্সের। সেটা কিন্তু আমরা গতকালকের ম্যাচেও দেখতে পেয়েছি। কিন্তু দিমি যে পজিশনটায় খেলছে, যদি দিমিকে ফার্স্টে নামানো হলেও হয়তো যখন খেলতে পারছে না, হাফ টাইমের কিছুটা সময় পর 60 মিনিটের মাথায় গিয়ে যদি দিমিকে তুলে নেওয়া হয় এবং সেখানে যদি কামিন্সকে নামানো হয়, সেখানে কিন্তু বেটার হবে। তো দিমিকে যে গোটা ম্যাচে কন্টিনিউ করাতে হবে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস দেখা যাচ্ছে লোবেরার থেকে। গত ম্যাচেও দেখা গেছে, কালকের ম্যাচেও দেখা গেছে। এগুলো কিন্তু বুঝতে হবে। দিমি অবশ্যই ভালো প্লেয়ার, যখন তখন খেলার মোড় ঘোরাতেই পারেন, কিন্তু দিমির বয়স হচ্ছে এবং তার স্পিডটা যথেষ্টই পরিমাণে কম। যত ম্যাচ গড়াচ্ছে তার কিন্তু স্পিড অনেকটাই কমে যাচ্ছে। সেক্ষেত্রে ম্যাচের স্বার্থে, দলের স্বার্থে দিমিকে বসানো হলেও কোনো রকম সমস্যা কিন্তু হতো না। তোমাদের মতামত এখানে অবশ্যই জানিও। সব থেকে বড় কথা, মোহনবাগান 17টা কর্নার পেয়েছে এবং সেই কর্নার থেকে মোহনবাগান একটা কর্নারও কাজে লাগাতে পারেনি। একটা শুধু জেসন কামিন্সের হেড ছিল, যেটা পূর্বা লাচেম্পা বাঁচিয়ে দিয়েছিলেন, গোলের মধ্যেই ঢুকছিল বলটা, পূর্বা লাচেম্পা বাঁচিয়ে দিয়েছিলেন। এছাড়া আর 17টা মানে বাদবাকি 16টা কর্নার বলছি, সেক্ষেত্রে কোনো রকম পজিটিভ কিছু দেখা যায়নি। দিমি ম্যাক্সিমাম কর্নার নিয়েছেন, তারপর রবসন নামার পর রবসনও প্রচুর কর্নার নিয়েছেন। দিমির কর্নারগুলো একদমই জঘন্য, রবসনেরও কর্নারগুলো একদমই জঘন্য। এতটাই নিচু দিয়ে কর্নার আসছে, সেখান থেকে গোল করবে কি করে? মানে কি সেট পিস প্র্যাকটিস করাচ্ছেন লোবেরা, এটাই সব থেকে বড় কথা। সেট পিসে কোনো রকম সফলতাই নেই মোহনবাগানের, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এছাড়া বন্ধুরা, কালকের ম্যাচ শেষে আলবার্টোর সাথে বিক্রম প্রতাপ সিংয়ের একটা ঝামেলা কিন্তু দেখা গেছে, মানে আমরা দেখেছি আর কি। এছাড়া সুভাশিস বোসেরও ঝামেলা দেখা গেছে। তো বিক্রম প্রতাপ সিং তিনি একটু অতিরিক্ত মানে স্টাইল মারেন, আমরা দেখেছি, ওভার স্মার্ট যাকে বলে। এর আগে যখন 5-1 গোলে মোহনবাগানকে হারিয়েছিল মুম্বাই সিটি এফসি, তখনও তিনি এরকম করতেন। যদিও সেই ম্যাচে সিআর শ্রীকৃষ্ণ রেফারি ছিলেন এবং সেই ম্যাচে কিন্তু 3খানা গোল রেফারি গিফট করেছিলেন, আর 2টো গোল কিন্তু মুম্বাই ভালো করেছিল। তো যাই হোক, সেই ব্যাপারে আমি আর আসছি না। আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলছিলে ভালপুইয়া কি করে খেললো। তো কালকে যখন আমি ইউটিউব এবং টেলিগ্রামে আমি যখন প্লেইং 11টা শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভালপুইয়া সাসপেন্ড, ভালপুইয়া কি করে খেললো। তো এই প্রশ্নটা আমারও ছিল যে ভালপুইয়া কি করে খেললো। তো ভালপুইয়ার নাম যখন প্লেইং 11-এ দেখা গেছে, তখন সবাই আটকে উঠেছে যে ভালপুইয়ার নাম কেন প্লেইং 11-এ। তো দেখো, তখনও মানে আমার কাছে কেন, আমি তো সাধারণ মানুষ, কোনো মিডিয়া বা কোচ লোবেরা, মোহনবাগান দলের কোনো প্লেয়ার কেউই কিন্তু জানতো না যে ভালপুইয়া তার সাসপেনশন উঠে গেছে।
তো শুক্রবার সকালে মানে মুম্বাই সিটি এফসি আগেই আবেদন করেছিল, কিন্তু এআইএফএফ কোনো আবেদনে সাড়া দেয়নি ভালপুইয়ার রেড কার্ড রিমুভের ক্ষেত্রে। তো শুক্রবার সকালেই মোহনবাগানের ম্যাচের দিন সকালেই হঠাৎ করে ভালপুইয়ার রেড কার্ড সেটা কিন্তু চুপি চুপি তুলে নেয় এআইএফএফ, যার কোনো রকম জানকারি ছিলই না মানে মোহনবাগানের কোনো প্লেয়ার, মোহনবাগান কোনো কোচের কাছে। তো এইটা এআইএফএফ কি করতে চাইছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটা প্লেয়ার রেড কার্ড দেখছে, যখন তখন তার রেড কার্ড তুলেও নিচ্ছে, তো এটাই ব্যাপার। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। তো দেখো মোহনবাগানের যা পারফরমেন্স, এর পরবর্তী ম্যাচ কিন্তু মোহনবাগানের রয়েছে 4 এপ্রিল জামশেদপুরের সাথে, যেটা আবার মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। এই রকম পারফরমেন্স কিন্তু মোহনবাগানের হলে খুবই মুশকিল। তো দেখো গত ম্যাচে মানে মুম্বাই তারা যথেষ্ট পরিমাণে ডিফেন্স করেছে ঠিকই, কিন্তু আরেকটা জিনিস মোহনবাগানের তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহনবাগানের উইং পজিশনটা প্রচণ্ড পরিমাণে স্লো। আগে যে আমরা খেলা দেখেছি মোহনবাগানের লিস্টন মনবীরের দৌড়, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর রবসন রবিনোর বদলে যদি মানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকতো তাহলে কিন্তু এই দলটা অন্য ধরনের একটা দেখতে হতো, সেটা কিন্তু বলাই যায়। আর লিস্টনকে রাইট উইংয়ে ইউজ করছেন লোবেরা, তো লিস্টন রাইট উইংয়ে একদমই এফেক্টিভ নয়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবছরে অতটাও ফর্ম নেই লিস্টনের, সেটা দেখা যাচ্ছে, কিন্তু রাইট উইংয়ে একদমই এফেক্টিভ নয় এই লিস্টন কোলাসো, সেটা দেখাই যাচ্ছে। এর আগের ম্যাচে আমরা লেফট উইংয়ে দেখেছিলাম লিস্টনকে, সেখানে মোটামুটি বেশ ভালোই খেলেছিলেন মানে লিস্টন আর কি। তো সেক্ষেত্রে এগুলো লোবেরাকে বুঝতে হবে। তো তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।